শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে ক্যানিং পূর্বর রাফ অ্যান্ড টাফ বিদায়ী বিধায়ক শওকত মোল্লা এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছে। এনআইএর হাতে গ্রেপ্তার হওয়ায় বেশ কিছু মানুষ শওকত মোল্লার কঠোর শাস্তি দাবি করছেন। বেশ কিছু মানুষ আরো এক দু ধাপ এগিয়ে বলছেন শওকত মোল্লার ফাঁসি চাই। আবার বেশ কিছু মানুষ বলছে যে না, শওকত মোল্লা ভালো মানুষ, শওকত মোল্লা অনেক উন্নয়ন করেছে, শওকত মোল্লাকে ফাঁসানো হয়েছে, শওকত মোল্লা নির্দোষ, তার নিঃশর্তে মুক্তি চাই। শওকত মোল্লার নেতৃত্বে ক্যানিং পূর্বে তাণ্ডব চালিয়েছে তৃণমূল। যদি প্রত্যেকটা অন্যায় আইনের খাতা লিপিবদ্ধ হতো, তাহলে তৃণমূলের ছোট বড় মাঝারি প্রত্যেকটা নেতা জেল খাটত। বিশেষ করে জীবনতলা, সেই জায়গার যে সরকারি কর্মক্ষেত্র, সরকারি বাসভবন, সেইগুলো বিক্রি হয়েছে লক্ষ লক্ষ টাকায়। এই যে লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা জীবনতলা এলাকা বা ক্যানিং পূর্ব এলাকায় সরকারি সম্পত্তি বেচে তারা পকেট ভর্তি করেছেন, তাদের আদৌ কি বিচার হবে? এই প্রসঙ্গে কি মত পোষণ করলেন বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ ইমতিয়াজ মোল্লা? শোনাব আপনাদের। আমি তো খুব আনন্দ পেয়েছি। এই অসভ্য বর্বর লোকটা যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, যা দেখেছি যা শুনেছি, মানে বুলডোজার মেরে ভিটামাটি পর্যন্ত উজাড় করে দেওয়া। রমজান মাসে এত অত্যাচার করেছে, রোজা খোলার জন্য পানি খাওয়া একটা গ্লাস পর্যন্ত ছাড়েনি। যেভাবে মানুষকে খুন করেছে, গাছে বেঁধে মানুষকে পিটিয়েছে, চোখে দেখার মতো নয়। যে সন্ত্রাস ছিল, যে অত্যাচার ছিল, সেটা ধ্বংস হয়েছে। এবং ওকে আজকে যখন কুকুরের মতো দৌড়াতে দেখছি, লুকাতে দেখছি, মুখটা কেঁচোর মতো হয়ে গেছে, ওই মৈখালি যে জায়গায় ওর মৌখালি, ওইখানকার যখন স্টোরি শুনছি যে আমাদের এই জমিগুলো নিয়ে নিয়েছিল, ভেড়িগুলো নিয়ে নিয়েছিল, সব দখল করে নিয়েছিল, সেইটা আবার ব্লক করে 4 লক্ষ টাকা করে বিঘা বিক্রি করেছে। সরকার ছিল তো, দেশে আইন ছিল তো, তাহলে কোথায় ছিল? অতএব এরকম দানব যে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে, জীবন জীবিকা, তার শান্তি, গরিবের কুড়ে ঘর লুটে নিয়েছে, এমনকি ওর বউ পর্যন্ত, সে একটা ডাকাত। অতএব এরা যে ধ্বংস হলো, এরা লুকাচ্ছে, পালাচ্ছে, এটা যে কি পরিমাণ শান্তি আমি পেয়েছি। আমার তো এক কাটা জমিও যায়নি, আমার কিছুই ক্ষতি হয়নি। মানে আমি অনুভব করতে পারি ওই মানুষগুলো কত আনন্দ পাচ্ছে যাদের জীবন তছনছ করে দিয়েছিল। আমি অত্যন্ত আনন্দিত। এই ইলেকশন রেজাল্ট কথা বাদ দেন, এরকম শয়তানগুলো যে আজকে পালাচ্ছে, লুকাচ্ছে, এইটা স্বস্তিদায়ক। পুরো রাজ্যে যারা মানুষের ওপর অত্যাচার করেছে, একজনকে যেন শুভেন্দুবাবু না ছাড়েন। রাজনীতির বাইরেও বলছি, গরিব মানুষ যারা অত্যাচারিত হয়েছে তারা মন থেকে দোয়া করবে, আশীর্বাদ দেবে। এতদিন শওকত মোল্লারই অত্যাচারের গল্প শুনেছি, কিন্তু এই ইলেকশন ভাঙার পর মানুষ যখন মুখ খুলছে মিডিয়ার মাধ্যমে, ওই গ্রামে ওই মহিলার কি অত্যাচার। উনি নাকি লাঠি সোটা নিয়ে নিজে বেরোতেন, লোককে পেটাতেন, মারতেন, জমি দখল করতেন। তাহলে এ তো সেকেন্ড শওকত মোল্লা। একটা মহিলা সম্বন্ধে আমাদের সামনে একটা অন্য ধরনের চিত্র আসে যে এত নির্মম একটা মহিলা হতে পারে। এখন সেইগুলো আমরা শুনতে পাচ্ছি। অতএব সরকারের উচিত জমি জরিপ করে, মাপজোপ করে, যারা যারা জমির মালিক ছিল তাদের সেই জমি ফিরিয়ে দেওয়া। খালি শওকত মোল্লাকে জেলে পুরে দিলাম, আবার কদিন পর বেরোবে কি বেরোবে না সেই জিনিস থাকবে তা নয়। ন্যায্য মানুষের অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। এবং শওকত মোল্লার স্ত্রীকেও গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, তাকেও বিচারের মধ্যে আনা হোক। আইনের চোখে সবাই সমান। অতএব যে অত্যাচার করেছে কাউকে ছাড়া চলবে না, সে শওকত মোল্লার বউ হোক আর যেই হোক, তার সাঙ্গপাঙ্গ আরও যারা আছে। একা তো শওকত মোল্লা অত্যাচার করেনি, মধু তো সবাই ভাগ করে গেছে, সেই সবগুলোকে খুঁজে খুঁজে বার করতে হবে। শওকত মোল্লার অনুগামীরা যদি এখনও হুমকি দেয়, তাহলে এইটা চিন্তার কারণ। তাহলে আমি মুখ্যমন্ত্রীকে বলবো এইটার গভীরে যান, এবং ওর যারা সাঙ্গপাঙ্গ, যারা এখন হুমকি দিচ্ছে, তাদেরও খুঁজে বার করা হোক, এবং এদের এমন ব্যবস্থা করা হোক এরা যেন জেল থেকে আর বেরোতে না পারে। এরা বাংলার যা ক্ষতি করেছে, মানুষের যা ক্ষতি করেছে, যতক্ষণ ডেভেলপমেন্ট পরে হবে, আগে অন্যায়ের বিচার হোক। যারা গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে, ঘরদোর কেড়ে নিয়েছে, জমি কেড়ে নিয়েছে, তাদের জীবনের সুখ শান্তি কেড়ে নিয়েছে, তাদের আগে শায়েস্তা করা হোক, তাদের শাস্তির ব্যবস্থা হোক। উন্নয়ন 2 বছর পর হলেও কিছু যায় আসে না, কিন্তু আগে বিচার হোক। এতে শক্তিশালী বিরোধী চাই। কারণ দেখুন, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। এখানেও রফা হবে, লেনদেন হবে, ছোটো চোররা মার খাবে, বড় চোররা সমঝোতা করবে।
অতএব এখানে বিরোধী পক্ষ যদি এই প্রত্যেকটা ঘটনাকে তুলে আজকের দিনে এফআইআর করে, কেস লাগু করে, এবং যে সরকারি সম্পত্তিগুলো এরা বিক্রি করেছে, কোনটা বিক্রি করা যায় যায় না, কোনটা নিয়ম মেনে বিক্রি হয়েছে, কোনটা অনিয়মে বিক্রি হয়েছে, কারণ এরা যারা জালিয়াত তারা কোনো নিয়ম মেনে কাজ করে না, সেই জায়গাগুলোকে আবার সরকারি সম্পত্তি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সেই উদ্দেশ্যে ফিরিয়ে দিতে হবে এবং দখলমুক্ত করতে হবে। যারা এই অসৎ উপায় অবলম্বন করে সরকারি সম্পত্তি দখল করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশান চাই, এবং এইটা করার জন্য স্ট্রং বিরোধী পক্ষ দরকার, যারা আইনকে, সংবিধানকে কাজে লাগিয়ে এদেরকে বিচারাধীন আনবে। তাহলে তো সরকার সেইটা, কারণ সরকারের নজরে সব কিছু থাকে না। কালকে যেমন মুখ্যমন্ত্রী সোনারপুরে ফিরদৌসী বেগমের স্বামী নজরুলের নাম উল্লেখ করলেন, মানে এই খবরটা ওনার কানে গেছে, উনি উল্লেখ করেছেন, কিন্তু নজরুল কি একা কাজ করতো নাকি তার সঙ্গে আরও সাঙ্গপাঙ্গ ছিল? এই সাঙ্গপাঙ্গগুলোকে ঘিরতে হবে। অনেক সময় না অনেকে মালাই খায়, আবার বিপদের সময় লুকিয়ে পড়ে। মানে অনেক ক্রিমিনালকে দেখবেন যখন তার খারাপ টাইম আসে হঠাৎ টুপি পরে মসজিদে যাতায়াত শুরু করে দেয়। এরা এখন কি করছে, অনেকে আবির খেলে বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। অতএব মূল পাণ্ডার সঙ্গে যারা সাঙ্গপাঙ্গ ছিল, চালা, যারা সবাই মানে এই মালাই খেয়েছে, তাদের সবাইকেই বিচারের অধীন এনে তাদের সবাইরই শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে সমাজে সাধারণ মানুষের মন থেকে ভয় দূর হবে। শওকত মোল্লাকে যখন কোর্ট থেকে বের করা হয় উনি বললেন, একটাই বাক্য বললেন যে আমি নির্দোষ। সেটিং হতেই পারে, কারণ দেখুন রাজ্যের শীর্ষে যে বসেছে এবং রাষ্ট্রের শীর্ষে যে বসে আছে তারা ওয়াশিং মেশিন নিয়ে বসে আছে, পয়সা দিলেই তোমাকে ধোলাই করে দেবে। তো শওকত মোল্লা যে সম্পদ তৈরি করেছে তার যদি 10% দিয়ে দেয় তাহলে তার 7 গুণ মাফ হয়ে যাবে। কিন্তু শেষ বিচারক কিন্তু মানুষ, যদি মমতাকে উল্টাতে পারে শুভেন্দুকে, বিজেপিকেও উল্টে দেবে। অতএব যতক্ষণ না আমরা সেই মানুষের সরকার তৈরি করতে পারছি যে মানুষের পাশে দাঁড়াবে, ডাকাতদের শাস্তি দেবে, ততক্ষণ আমাদের ভুগতেই থাকতে হবে। এটা মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, নীতি আদর্শের ওপরে দল করতে হবে। আমাদের সামনে যে আসে 4টে মিথ্যে কথা বলে, গল্প দেয়, আমরা তার কথায় নাচানাচি করি, কিন্তু প্রকৃত মানুষের দল যদি থাকে তাহলে শয়তানগুলো জেলে থাকবে আর সাধারণ মানুষ তখন নির্ভয়ে পথ চলবে। সেইটা কবে পাবো সেইটা দেখার বিষয়। দেখেন, ডাকাতদের একটা নীতি থাকে, তারা পুরো দেশ থেকে ডাকাতি করে আনবে আর নিজের ঘরের আশেপাশে গরিব মানুষগুলোকে খুব দানছত্র করবে, কাপড় জামা খাওয়া, এটা ওটা ওদের একটা স্ট্র্যাটেজি। আমার লোকাল লেভেলে আমি যেন প্রোটেক্টেড থাকি, ঠিক আছে? কারণ বাকি সারা দুনিয়ার সঙ্গে আপনি লড়তে পারবেন, আপনার এলাকার লোক যদি আপনার বিরুদ্ধে চলে যায় তাহলে কিন্তু আজকে আপনি দেখুন অনেক তাবড় গুন্ডা, ডন, কাউন্সিলর, এমএলএ তাদেরকে ল্যাংটে করে রাস্তায় মারছে, তারা আর কিচ্ছু করতে পারছে না, কারণ হাওয়া পাল্টে গেছে, মানুষের ভয় দূর হয়েছে, এলাকার লোকই তাকে মারছে। তো শওকত মোল্লার মতো যারা বড় ডাকাত হয় তারা নিজের এলাকার লোকে দান ছত্র করে, কারণ শওকত মোল্লা যে জমি লুট করেছে এটা তো প্রমাণিত সত্য। এখন কেউ যদি বলে এগুলো মিথ্যা কথা, তাতে কি যায় আসে? তাদের ওই জমিতে থাকার হয়তো ব্যবস্থা শওকত মোল্লা করে দিয়েছে, তাদের কাছে শওকত মোল্লা ভালো লোক, তাদের কিছু দান ধান করেছে, শওকত মোল্লা ভালো লোক। কিন্তু আইনের চোখে কিন্তু কে কি কাকে ভালো বললো আর খারাপ বললো কিছু যায় আসবে না। শওকত মোল্লাকে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন 2021 সালের পোস্টপল ভায়োলেন্সের জন্য নটোরিয়াস ক্রিমিনাল বলেছেন। তাহলে ওই মহিলাগুলো তাকে যদি বলে ফরিস্তা, তা আমরা কি ফরিস্তা মানব? যাদের জমি দখল হয়েছে তারা যদি তাদের জমির রেকর্ড দেখাতে পারে জমি দখল করেছে, আমরা তো জানি, আমরা সবাই জানি ও জমি দখল করার, লুট করার মাফিয়া। অতএব ওই যে নদীর চর বুঝিয়ে ও ক্যাফে করেছে, তাহলে নদীর চরটাও কি শওকত মোল্লার বাপের ছিল? অতএব এখন 2-4টে মহিলা তাদেরকে কে পয়সা দিয়ে কি বলাচ্ছে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। আইনের হিসাবে ব্যবস্থা নেওয়া হবে এবং হওয়া উচিত, তাতে শওকত মোল্লা কি ঠিক করেছে কি ভুল করেছে সব সামনে এসে যাবে। পরেশরাম দাস ক্যানিং পশ্চিমের বিধায়ক, তিনি তারা মায়ের নামে চাঁদমণি বলে একটা বিদ্যার্শন করেছে, সেটাও নদীর চরে, সে নিয়েও মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া চর্চা চলছে। দেখেন, নদীর চর জাগে আবার নদীর চর ভেঙে চলে যায়। নদীর চরে যদি কেউ কোনো ভালো কাজ করে, আমি ব্যক্তিগতভাবে বলছি, আইন কি বলে জানি না, আমি বিরোধিতা করব না। কেউ যদি একটা নদীর চর জেগেছে, আর যদি কেউ নদী বন্ধ করে দিয়ে, ধরুন নদী বন্ধ করে দিয়ে জমি ভরাট করে সেখানে একটা বিল্ডিং করছে, নিশ্চয়ই আপত্তিকর।
কিন্তু নদীর চর যদি প্রাকৃতিকভাবে গজিয়ে থাকে এবং সেখানে যদি কেউ বৃদ্ধাশ্রম করে, কেউ যদি অনাথ আশ্রম করে, কেউ যেটা বাচ্চাদের লেখাপড়ার স্কুল করে, আমার মনে হয় এইটাকে বড় ক্রাইমের চোখে আমরা দেখবো না যদি সেবামূলক কাজ থাকে। আর যদি মনে হয় সামনে একটা আশ্রম নিয়ে হাজার হাজার বিঘা জমি 17 বিঘি কবজা করে আমি মালিক হয়ে যাব, তাহলে নিশ্চয়ই অপরাধ। মানে ওইটা হচ্ছে হাতির দাঁত, সামনে সেবামূলক কাজ দেখিয়ে আসলে সম্পত্তি যদি হড়প করার উদ্দেশ্য থাকে, সে যদি প্রকৃত সমাজসেবী না হয়, সে যদি জমি মাফিয়া হয়, তাহলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। আলটিমেট জমিটা তো সরকারের, নদীর চর হোক আর নদী হোক সেটা তো সরকারের।